হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যে কবিতা রয়েছে ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্তের লেখা, এই কবিতার প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা করে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা একটু কবি সম্পর্কে জেনে নেব। এখানে কবি রয়েছেন মৃদুল দাশগুপ্ত। তিনি কিন্তু হুগলি জেলার শ্রীরামপুরে 1950 খ্রিস্টাব্দে 3 এপ্রিল জন্মগ্রহণ করেছেন। শৈশবেই পড়াশোনা করেন তিনি শ্রীরামপুরের পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে। তারপরে তিনি শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে ভর্তি হন। এখান থেকে তার উচ্চ মাধ্যমিকও পাশ হয়। তিনি কৈশোর বয়স থেকে কিন্তু লেখালেখির প্রতি ভীষণ আগ্রহী, মনোযোগী ছিলেন এবং খুব ছোটোবেলা থেকেই তিনি লেখালেখি শুরু করেছিলেন। দেখো, কবি সম্পর্কে আমি খুব একটা বলবো না, একটুখানি বলে রাখি তোমাদের। মৃদুলের বাবার ভয় ছিল তার ছেলেকে বাইরে, বিশেষ করে কলকাতার কোনো বড় কলেজে পড়তে পাঠানোর ব্যাপারে। কেননা তার আশঙ্কা ছিল সেই সময় কলকাতায় ও তার আশেপাশে বহু যুবক অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কিন্তু নকশাল হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত মৃদুল জীববিদ্যা স্নাতক হয়ে সাংবাদিকতার পথ বেছে নেন। তো এই পর্যন্তই আমি একটু কবি সম্পর্কে তোমাদের বললাম। চলো আমরা একটু কবিতার ভেতরে যাই। কবিতার ভেতরে যাবার আগে আমি কবিতার একটু প্রেক্ষাপটটা তোমাদেরকে জানিয়ে দেব। চলো কবিতার প্রেক্ষাপট একটু আমরা জেনে নিই। কারণ কবিতাটি কী বিষয়ে লেখা হয়েছে, কেন লেখা হলো এই কবিতাটি, তার সম্বন্ধে কিন্তু জানা আমাদের অবশ্যই দরকার। দেখো, এই কবিতাটি লেখা হয়েছে যে পুস্তকটি থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ধানক্ষেত নামক, আর প্রকাশিত হয়েছে 2007 সালে জানুয়ারি মাসে। এই পুস্তকে কিন্তু প্রকাশিত সবকটি কবিতাই একটি নির্দিষ্ট রাজনৈতিক সময়ের ফসল, কিংবা আরও যদি স্পষ্ট করে বলতে যাই তাহলে সেই কালপর্বে হুগলি জেলার সিঙ্গুরের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে কিন্তু পরপর যে সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গ তথা ভারতের সমাজ, রাজনৈতিক পারিপার্শ্বিকে তোলপাড় করে তুলেছিল, তারই কিন্তু কাব্যিক বহিঃপ্রকাশ। সেই সময় রাজ্যে সরকার সে সময় কী করেছিল, ওই কৃষি জমিগুলো নিয়েছিলেন, বাজেয়াপ্ত করে দিয়েছিলেন। তো যার ফলে সাধারণ মানুষের দিন খুবই নিম্নমানের হয়ে গেছিলো এবং সাধারণ মানুষ খুবই কষ্ট দুঃখের মধ্যে কাটাচ্ছিলেন। দেখো, আমরা জানি যে কালে কালে শাসকের স্বেচ্ছাচার ও অন্ধ অহংকারের বলি হয়েছে সাধারণ মানুষ। আর এখানে কিন্তু ফুটে উঠেছে ওই রকমই একটা জীবন্ত চিত্র। চলো লাইনগুলো পড়ি, তাহলেই বুঝতে পারবো আমরা। চলো কবিতার লাইনগুলো পড়ি এবং আমরা তার মানেগুলো জেনে নিই। ক্রন্দনরতা জননীর পাশে এখনও যদি না থাকি, তবে কেন এ লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। কবি বলেছেন, এই যে দুঃখ কষ্টের মধ্যে আবদ্ধ রয়েছেন ক্রন্দনরতা, এই জননীর পাশে আমরা যদি এখন না থাকি, তাহলে আমাদের লেখা কোনো মূল্য আছে? আমাদের গান গাওয়ার কোনো মূল্য আছে? কোনো আঁকা আঁকির কোনো মূল্য আছে? অনেকে তো অনেক বড় বড় শিল্পী রয়েছেন, অনেক কিছু জানে, অনেক গান জানেন, অনেক ভালো আঁকা আঁকি জানেন, অনেক ভালো লেখালেখি জানেন, কিন্তু তাদের মূল্য থাকবে না যদি এই ক্রন্দনরতা জননীর পাশে তারা দাঁড়াতে না পারে। দেখো, জন্মভূমি হলো মানুষের মায়ের মতো, তাই না? আমরা আমাদের দেশকে ভারত মাতা বলি, কিন্তু সেই মাতৃভূমি তার সন্তানের যন্ত্রণায় ও দুঃখে ক্রন্দনরতা, কাঁদছেন তিনি অনবরত। স্বদেশপ্রেমী কবি মৃদুল দাশগুপ্ত এই পরিস্থিতিতে কিন্তু ক্রন্দনরতা মায়ের পাশে এসে দাঁড়াতে চান এবং তিনি অন্যকেও দাঁড়াতে উৎসাহ বোধ করেন। এই কবিতা পড়লে কিন্তু আমাদের মধ্যে একটা রাগ, ক্ষোভ জেগে উঠবে। চলো আমরা নেক্সট লাইন দেখে নিই, তাহলেই বুঝতে পারবো পরের লাইনে কি রয়েছে। নিহত ভাইয়ের সব দেহ দেখে, এখানে দেখো সব বানানটা
দন্তস্ব ব আছে, কিন্তু এটা হবে তালবস্য ব। সব মানে হচ্ছে মৃতদেহ বা লাশ। বলছে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। বলছে আমার ভাইয়ের বয়সী যে ছেলেটা প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছে, সে লাশে পরিণত হয়েছে, সব মানে মৃতদেহ, হ্যাঁ, সেটা দেখে যদি আমাদের ক্রোধ, আমাদের রাগই না জাগে, তাহলে হচ্ছে কেমন ভালোবাসা আর কেন বা সমাজ, তাহলে কিসের মূল্যবোধ। কবি এখানে প্রশ্ন করতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। আমাদের তো রাগ হওয়া দরকার যে ভাইয়ের মতো বয়সে একটা ছেলে প্রতিবাদ করতে গিয়ে মারা গেল, যাকে মেরে ফেলা হলো, এগুলো দেখে তো আমাদের ক্ষোভ হওয়া দরকার, তাই না? যদি না হয় তাহলে কেমন সমাজ এটা আমাদের, আর কিসের মূল্যবোধটাই বলো তাহলে। চলো নেক্সট দেখে নেব। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে। দেখো এখানে কবি কিন্তু খুব ক্ষোভের সাথেই লাইনগুলো বলেছেন। যে মেয়েটিকে পাওয়া গেল নিখোঁজ ছিল, পাওয়া গিয়েছে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায়, তার শরীর ছিন্ন ভিন্ন, শরীরে মানে শরীর করা হয়েছে ছিন্ন। সেই নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে বলবে যে ভগবান এটা তুমি বিচার করো। এটা কি হতে পারে না? কবির মধ্যে বা এই পরিস্থিতি দেখে যে কোনো মানুষের মধ্যে একটা ক্ষোভ, একটা রাগ, একটা প্রতিবাদ জেগে উঠবে বলো তো। কবি সেটা পারেন না, কারণ এখানে দেখো এটা যে কোনো মানুষের মধ্যেই রাগ উঠবে। কারণ যে একটা প্রতিবাদ করতে গিয়ে একটা ছেলে মারা গেল, একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে, একটা মেয়ে তাকে নিখোঁজ করে, প্রথমে নিখোঁজ করা হয়েছিল, তারপরে তাকে ছিন্ন ভিন্ন করে জঙ্গলে ফেলে দেওয়া হলো। কিন্তু কবি এই অবস্থায় হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে থেকে ভগবানকে প্রশ্নটা করবেন যে তুমি এটার বিচার করো। সেটা কিন্তু কখনোই হয় না। তারপরে আমরা নেক্সট লাইন দেখে নেব। আমি তা পাই না, এখানে জানো তো, এখানে ভুল আছে একটু, আমি তা পারি না হবে। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। অর্থাৎ কবি বলছেন আমি কিন্তু সেটা পারি না। এই কবিতায় তিনি নিজের বিবেককে জাগিয়ে রেখেছেন এবং সেই বিবেক বারুদের মতো বিস্ফোরণের অপেক্ষায় দিন গোনে। একদিন বারুদ ধীরে ধীরে যেমন বিস্ফোরণ হবে, সেদিন দেখবে ধামাকা হবে, সেরকম ধীরে ধীরে কিন্তু দিন গুনছে সেই বিস্ফোরণের অপেক্ষায়। কবি বলছেন আমি এটা কখনোই পারবো না যে আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রশ্ন করা যে তুমি এটা বিচার করো বা আপনি এটা বিচার করুন। এটা কিন্তু কখনোই হবে না। আর এই কবিতায় পড়ে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ, রাগ এগুলো জন্মাবে। কবিতার প্রতিটি লাইনই খুবই সুন্দর, আর কবিতাটাও খুবই ছোট। তো তোমাদের এখান থেকে কীরকম প্রশ্ন হয় একটু বলে দিই আমি। দেখো এখানে শর্ট প্রশ্ন প্রথমে বলে দিই। ক্রন্দনরত জননীর পাশে এখানে জননীকে ক্রন্দনরতা বলা হয়েছে কেন, এটা একটা প্রশ্ন তোমাদের হতেই পারে। না তোমরা এটা লিখতে পারো যে এই কবিতায় দেশের সাধারণ মানুষের দুঃখ, মৃত্যু, যন্ত্রণায় বিপন্ন মাতৃভূমিকে কবি ক্রন্দনরতা বলে মনে করেছেন। এটা এর অ্যান্সার। কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা লিখবে ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন সময়ের লেখা। আর আরও একটা প্রশ্ন বলবো, জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কিভাবে পাওয়া গেল। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর আমি তা পারি না, কবি কি পারেন না। তাহলে এ কয়েকটা প্রশ্ন আমি বলে দিলাম। আরও একটি বলে দিই, এখন যদি না থাকি, কবি এখন বলতে কোন সময়কে বুঝিয়েছেন। আর রচনাধর্মী প্রশ্ন বলতে তোমাদের এখানে
ওই ক্রন্দনরতা জননীর পাশে জননীকে ক্রন্দনরতা বলা হয়েছে কেন, বা এটা করবে যে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কবিতা অবলম্বনে এর তাৎপর্য আলোচনা। এটা কিন্তু রচনাধর্মী প্রশ্নে। দেখো, যদি তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের যদি শুধু প্রশ্ন উত্তরের একটা ভিডিও চাই, তাহলে আমি অবশ্যই ভিডিও করব আরও। আর যদি তোমরা কমেন্টে সেভাবে না জানাও, তোমাদের যদি আগ্রহ না থাকে, তাহলে ঠিক আছে, আমি আর ভিডিও দেবো না। আমি তোমাদের ওই কবিতার ভিডিওগুলো দেবো। আর তোমাদেরকে আমি বলে দিই, আমি আর একটা চ্যানেল খুলেছি পিয়া টিচিং ক্লাস নামে, যেই নামটি আমার এই চ্যানেলের অনেক আগে ছিল, এখন পিয়া বুকস অ্যান্ড টক্স করে দিয়েছি। তো পিয়া টিচিং ক্লাসে আমি সমস্ত পড়ার ভিডিওগুলো কিন্তু এবার থেকে দেব, তোমরা অবশ্যই গিয়ে ওইখানে চেক করবে, কেমন? আর এই চ্যানেলও থাকবে, এই চ্যানেলে ভিডিও থাকবে না সেটা নয়, এই চ্যানেলে ভিডিও থাকবে, কিন্তু আমি চাইছি ওই চ্যানেলটি শুধুমাত্র পড়ার চ্যানেল করে দেব। তাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবে, ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কীরকম ভিডিও চাই তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, কোন বিষয়ে, কোন টপিকে, তাহলে আমি সেই বিষয়ে আগ্রহী হব ভিডিও দিতে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।